প্রিয় শ্রোতা, কাহিনীর সাতকাহনে আপনাকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে আমাদের চ্যানেলের নতুন ইভেন্ট ভূত ট্রুথ, যেখানে আমি আপনাদের শোনাবো এমন কিছু গল্প যেগুলো গল্প হলেও আসলে গল্প নয়, বরং সত্যিকারের কিছু অভিজ্ঞতা। আর সেই গা ছমছমে অভিজ্ঞতার বিবরণ আসলে আপনাদের কাছ থেকেই পাওয়া। আমাদের ঘোষিত পোস্টে সাড়া দিয়ে যারা আমাদের লিখে পাঠিয়েছেন তাদের জীবনে ঘটে যাওয়া কিছু শিউরে ওঠা মুহূর্তের উপলব্ধি, তারা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই আপনাদের শোনাবো তাদের গল্পগুলো। দুঃখিত, গল্প নয়, সত্যি সত্যি গল্পগুলো। আপনাদের সাথে আমি শোভন শুরু করছি আজকের ভূত ট্রুথের প্রথম পর্ব। আজকের পর্বে শোনাবো দুটো সত্যি ঘটনা। প্রথমটা পাঠিয়েছেন সুকমল রায় আর দ্বিতীয়টা প্রতীক চক্রবর্তী। চলুন শুনে নিই আজকের প্রথম গল্প। গত বছর সিলেরি-গাঁও ঘুরতে গিয়ে যে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটাই লিখছি আজ। গত নভেম্বরে আমরা 3 বন্ধু, আমি, রনি আর পিকাই, হঠাৎ প্ল্যান করে দার্জিলিং মেলে তৎকাল টিকিট কেটে বেরিয়ে পড়ি। ঠিক করেছিলাম কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করব। প্রথমে যাব সিলেরি-গাঁও নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে, তারপর ওখান থেকে ঠিক করব কোথায় যাওয়া যায়। যাই হোক, পরের দিন দার্জিলিং মেল এনজেপি ঢুকতে বেশ লেট করলো। প্রায় 1টা নাগাদ আমরা এনজেপি থেকে একটা 4 সিটার গাড়ি বুক করে সেবক ক্রস করে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খেয়ে নিলাম আমরা 3 জন আর ড্রাইভার। কালিম্পংয়ে যখন পৌঁছলাম তখন সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে। ড্রাইভার বললেন, আজ কালিম্পংয়েই থাকুন, গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর ওদিকটা কাঁচা রাস্তা, কাল বরং ওখানে যাবেন। আমরা রাজি হলাম না। ড্রাইভার কিছুটা বিরক্ত হয়েই গাড়ি চালাতে থাকলেন। জমজমাট কালিম্পং মোড় থেকে বাঁদিকে খাড়া ওপরের দিকের রাস্তায় গাড়িটা একটু এগোতেই জনবসতি প্রায় শূন্য হয়ে গেল। গাড়িটা একটু এগিয়ে বাঁদিকে পাহাড়ের কোল ঘেঁষে একটা কাঁচা মাটির রাস্তা ধরল। ড্রাইভার বললেন, এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার কাঁচা রাস্তা। সূর্যমামা ততক্ষণে বিদায় নিয়েছে আর দুদিকে ঘন জঙ্গল। গাড়ির আলোয় ভিজে মাটির রাস্তা দিয়ে গাড়িটা এদিক ওদিক দুলতে দুলতে চলেছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সন্ধ্যায় বিভিন্ন জন্তু জানোয়ার, পোকার ডাক এক অদ্ভুত থ্রিলিং পরিবেশ তৈরি করছিল, যেটা আমরা 3 জনই চুপ করে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। ভাবছিলাম, এই জন্যই তো এখানে আসা, শহরের কোলাহল থেকে এত দূর। এসব ভাবতে ভাবতেই গাড়িটা থামালেন ড্রাইভার। দেখলাম সামনে পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের স্রোতে মাটির রাস্তাটা একদম বসে গেছে। ড্রাইভার বললেন, এখান থেকে গাড়ি নিয়ে ওপারে যাওয়া খুব রিস্ক, নিচে নেমে দেখারও উপায় নেই। গাড়ির টায়ার প্রায় ভিজে মাটির মধ্যে ঢুকে। ড্রাইভার কিছু একটা পকেট থেকে বের করে মাথায় ঠেকালেন। তারপর গাড়িটা ফার্স্ট গিয়ারে দিয়ে চালানো শুরু করতেই পিছনের 2টো চাকা ঘুরতে শুরু করলো, কিন্তু গাড়ি এগোলো না। অর্থাৎ গাড়ির পিছনের চাকা কাদায় আটকে। ড্রাইভার এবার গিয়ার চেঞ্জ করতেই গাড়িটা এগিয়ে পিছনের চাকা দুটো স্কিড করে একদম খাদের ধারে চলে যেতেই আমরা একসাথে চিৎকার করে উঠি। কিন্তু ড্রাইভারের দক্ষতা, কিছুটা ঈশ্বরের আশীর্বাদে গাড়িটা সেই দুর্ভেদ্য কাদা জল পেরিয়ে এগিয়ে যায়। আমাদের হৃদস্পন্দন যেন বাইরে থেকে শোনা যাচ্ছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এটাকেই বলে হয়তো। তারপর রাস্তা খারাপ হলেও
আর তেমন কোনো অসুবিধা হয়নি। সিলেরিগাঁও যখন পৌঁছলাম তখন প্রায় 8টা। গাড়ি থেকে নামতেই বুঝলাম ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। একদম চুপচাপ শান্ত ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কেমন যেন গা ছমছমে একটা ব্যাপার আছে। হোমস্টে আগে থেকে ঠিক করা ছিল না, ড্রাইভারই নিয়ে গেলেন একটা হোমস্টেতে। হোমস্টেটার সামনে বড় করে ইংরেজিতে লেখা অপসরা। একটু পুরনো গোছের কাঠের দোতলা, বেশ সুন্দর। দোতলায় ঝাড় লণ্ঠন ঝুলছে 4টে। ড্রাইভারকে আর আমাদের একজন মাঝবয়সী ভদ্রমহিলা ওয়েলকাম করলেন হাতে একটা লাল সুতো পরিয়ে দিয়ে। বললেন, এটা খুলবেন না, তাতে কাঠের একটা ছোট্ট টুকরোয় লেখা গেস্ট। তারপর দোতলায় আমাদের রুমে নিয়ে গেলেন। বেশ সুন্দর রুম, একবার দেখেই আমাদের পছন্দ হয়ে গেল। ফ্রেশ হওয়ার সময় আমি জামা প্যান্ট জুতো খুলে রেখে আর ওয়েলকাম মেটেরিয়াল সেই লাল সুতোটা খুলে ড্রেসিং টেবিলে রেখে ওয়াশরুমে গেলাম। গিজারের জল বেশ গরম, তাই শাওয়ার চালিয়ে স্নান করছিলাম। কিন্তু হঠাৎ বরফের মতো ঠান্ডা জল গায়ে পড়তে লাগলো। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম, বেশ রেগে। আমার পরে পিকাই গিয়েও একই অভিজ্ঞতা হলো, কিন্তু রনির এরকম কিছু হলো না। এক বয়স্ক নেপালি ভদ্রমহিলা এসে মোমো দিয়ে গেলেন আর কাটা কাটা হিন্দিতে বললেন, লাল সুতোটা যেন পরে থাকি সব সময়, সেটাই নাকি ওদের হোমস্টের নিয়ম। আমি আর পিকাই দুজনে দুজনের দিকে তাকিয়ে মুচকে হাসলাম। ও চলে যেতেই আমরা গরম গরম ধোঁয়া ওঠা মোমোগুলো শেষ করলাম। সেই স্বাদ মুখে লেগে থাকার মতো। রনি কিন্তু লাল সুতোটা খোলেনি একবারও। তারপর আমরা আর এসব বিষয়ে মাথা না ঘামিয়ে হাসি ঠাট্টা করছিলাম। ডিনার করার সময় একতলা যেতে হবে। কাঠের সিঁড়ি থেকে নামার সময় পিকাই সজোরে পড়ে গিয়ে কোমরে চোট পেল। বলল, কে যেন ওকে পিছন থেকে ঠেলে দিল। আমরা ওকে ধরাধরি করে নিয়ে গিয়ে ডিনার করার জায়গায় বসালাম, বরফ দিলাম। তারপর সেই মাঝবয়সী ভদ্রমহিলা আমাদের ডিনার সার্ভ করলেন। ড্রাইভার একটা রুমে ওখানেই ছিলেন, সেটা আমরা ডিনার করতে গিয়েই বুঝলাম। যাই হোক, বেশ তৃপ্তি করে গল্প করতে করতে খেলাম সবাই। খাবার সময় সেই ড্রাইভার আমাদের বললেন, আপনারা কিন্তু ওই লাল সুতোটা না পরে ভুল করছেন। আমরা কথাটা কানে নিলাম না। তারপর পিকাইকে নিয়ে আমাদের রুমে গিয়ে একটা পেইন কিলার দিলাম। ঠান্ডায় শালমুড়ি দিয়ে বারান্দায় দাঁড়িয়ে কালো জঙ্গলে ঘেরা পাহাড়গুলো দেখতে দেখতে একটা সিগারেট ধরিয়ে একবার টানতেই পিঠে কি একটা গরম গরম অনুভূতি হলো। রনি দূর থেকে চিৎকার করে উঠল, আগুন আগুন বলে। আমার শালটা ততক্ষণে নিচ থেকে ধরে উঠেছে। ওয়াশরুম থেকে এক বালতি ঠান্ডা জল এনে আমার গায়ে ঢেলে দিল রনি। আমি ততক্ষণে শকড হয়ে বোকার মতো দাঁড়িয়ে। পিঠে অসহ্য জ্বালা করে উঠল। নিচে থেকে সেই মাঝবয়সী ভদ্রমহিলা ও ড্রাইভার এসে বলল, আপনাদের কতবার বলেছি লাল সুতোটা না পরে থাকবেন না। ঘরে গিয়ে আমি আর পিকাই অনিচ্ছা সত্ত্বেও পরে নিলাম সুতোটা। পিঠে একটা মলম লাগিয়ে শুয়ে পড়লাম। রনি আর পিকাইও শুয়ে পড়ল আমার সাথে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পিঠের জ্বালা একদমই কমে গেছিল। পিকাই বলল, ওর কোমরে ব্যথাটাও একদম নেই। তারপর ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে ব্যাগপত্তর গুছিয়ে বিল পে করতে গেলাম। মাঝবয়সী ভদ্রমহিলা আমাদের বিল দিলেন। তাতে লেখা একটা রুম, রাতের ডিনার আর সকালে ব্রেকফাস্ট মিলিয়ে 1500 টাকা। রনি বলল,
আপনি বোধহয় মোমোর টাকাটা অ্যাড করতে ভুলে গেছেন। সেই ভদ্রমহিলা বললেন, রাত 8টার পরে ঢোকার জন্য তিনি আর মোমো পাঠাননি আমাদের। কোথাও একটা ভুল হয়েছে। কিন্তু আমরা বললাম যে আমরা মোমো খেয়েছি রুমে বসে। এক বয়স্ক নেপালি ভদ্রমহিলা আমাদের দিয়ে গেছেন, আর মোমোটাও অসাধারণ ছিল। এটা শুনে তিনি চুপ করে গেলেন। তারপর যা বললেন তাতে আমাদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। তিনি বললেন, হোমস্টেটা আমি আর আমার ছেলেই সামলাই। ছেলে দুদিন নেই, শিলিগুড়ি গিয়েছে একটা কাজে, তাই একার ওপর সব গেস্টদের দায়িত্ব। আমাদের গেস্টদের হাতে লাল সুতো বেঁধে দিলে আর কোনো বিপদ হয় না, আর না হলেই বিভিন্ন বিপদ আসে। এইসব কারণে বড্ড বদনাম হয়ে যাচ্ছে আমাদের এই হোমস্টেটার। আর কাল আমি একাই ছিলাম। আপনি যাকে দেখেছেন, যিনি আপনাদের মোমো দিয়ে এসেছেন, তিনি 7 বছর আগে মারা গেছেন। আমার শাশুড়ি, ওর নামেই এই হোমস্টে, অপ্সরা। প্রথম গল্প তো শুনলেন, আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই আছে। চলুন এবার আজকের পর্বের দ্বিতীয় গল্পটা শোনা যাক। ঘটনাটা আজ থেকে 6 বছর আগের। সদ্য শর্ট ফিল্মে মিউজিক ডিরেকশনের কাজ শুরু করেছি। সেই সূত্রেই আমার সহ সঙ্গীত পরিচালক এবং ঘনিষ্ঠ বন্ধু অর্ণব বসাকের বাড়িতে গিয়েছিলাম একটা কাজের ব্যাপারে। জায়গাটা হাওড়া শালকিয়া থেকে কিছুটা ভেতরে। সারা বিকেল ধরে কাজ করার পর বুদ্ধির গোড়ায় ছত্রাক বাসা বেঁধেছিল। ধোঁয়া দিয়ে তা নির্মূল করার অভিপ্রায়ে আমরা দুজন বাড়ি থেকে যখন বেরোলাম, বেশ জমাট বাঁধা অন্ধকার এবং জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে। ওদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে একটা খুব নামকরা এবং বিপুলায়তন হাসপাতাল। যদিও কেউ বলে না দিলে এক পেল্লায় হানাবাড়ি মনে হতে পারে। আরামসে ধোঁয়া সেবন করতে করতে হাসপাতালটিকেই এক মনে দেখছিলাম, এবং সেই অতিকায় দানবাকৃতি অট্টালিকাও কি এক অমোঘ আকর্ষণ বলে আমাদের হাতছানি দিচ্ছিল। বললাম, ভাই ভেতরটা একটু ঘুরে এলে হয় না? এমনিতেই 1 ঘন্টার মধ্যে আমরা কাজ শুরু করছি না। অর্ণবের সায়ও পাওয়া গেল। কম্পাউন্ডে ঢুকে হঠাৎ করে একদম কোণের দিকের একটা অংশে নজর পড়ল, যা মূল অংশ থেকে বিচ্ছিন্ন ও পরিত্যক্ত। পরে শুনেছিলাম পুরো অংশটাই প্রাচীন জমিদার বাড়ির বারমহল, এবং ওই বিচ্ছিন্ন অংশটি ছিল নাচমহল। জমাট অন্ধকারের মধ্যে ভগ্নপ্রায় স্তূপটি মূর্তিমান প্রেতের মতো দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই সম্মোহিতের মতো সেই দিকে চললাম। বাড়ির সামনে এসে দেখলাম দরজায় বিশাল এক মরচে পড়া তালা ঝুলছে। ঠিক করলাম পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করা যাক। পরিকল্পনা মাফিক অন্ধকার হাতড়ে পিছনের দিকে গেলাম। দেখলাম একটা ভাঙা দরজা। সেখান দিয়ে কিছুটা ঢুকে মনে হলো বহু দিনের অযত্নে বেড়ে ওঠা কঙ্গোর ছোট সংস্করণ। বুঝলাম তেনাদের চাটি না খেলেও সাপের আদর কপালে জুটতে পারে, তাই আর ঝুঁকি না নিয়ে বেরিয়ে আসাটাই শ্রেয় মনে করলাম। ঠিক এই সময় একটা অদ্ভুত পোড়া অস্বস্তিকর গন্ধ নাকে এলো, যার সাথে আমি বেশ পরিচিত। কথা না বাড়িয়ে ওখান থেকে এগিয়ে এসে হাসপাতাল চত্বরেই একটা বেদিতে বসলাম। দুজনেরই মুখে কোনো কথা নেই। হঠাৎ
একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া হাড় কাঁপিয়ে দিল। অবাক হয়ে দেখলাম ওই পোড়ো বাড়ি সংলগ্ন গাছের ডালপালা ঝড়ের বেগে দুলছে, কিন্তু আশপাশের অন্যান্য সব গাছগুলি ছবির মতো স্থির। তারাও বুঝি শ্বাস রোধ করে কোনো অশরীরী কার্যকলাপ দেখছে। আমরাও বুঝতে পারছি শরীর ক্রমশ ভারী হয়ে উঠছে আর মন অবসাদে ভরে যাচ্ছে। অর্ণব বলল, প্রতীক ওঠ, আর বসলে বিপদ আছে। আমরা যথাসম্ভব তাড়াতাড়ি উঠে ভারী শরীর দুটো বয়ে নিয়ে চললাম। হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যখন ওদের বাড়ির গলিপথ ধরলাম, মূর্তিমান বিপদের মতো 7-8টি কুকুর ভয়ঙ্কর চিৎকার করতে করতে তেড়ে এলো আমাদের দিকে। ভাবলাম তেনাদের খপ্পর থেকে পালিয়ে এসে এবার এদের কামড়েই না মরি। চুপচাপ দম আটকে দাঁড়িয়ে আছি দুজন, কিন্তু অদ্ভুতভাবে আমাদের কিছু না করে আমাদের ঠিক পিছনের দিকে তাকিয়ে ওরা চিৎকার করে চলল। পিছন দিকে ঘুরে যত দূর চোখ গেল কোনো মানুষের দেখা পেলাম না। বললাম, ভাই মন শক্ত করে পা চালা। কোনো মতে ওর বাড়িতে পৌঁছলাম। বলাই বাহুল্য, সে রাতে কাজ আর করা হলো না। কোনোভাবে কিছু খেয়ে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি বেরিয়ে গেলাম রেকর্ডিং স্টুডিওতে অসহ্য মাথা যন্ত্রণা নিয়ে। রাত্রে বাড়ি ফিরলাম যখন, তখন তুমুল জ্বর। পরদিন অর্ণবকে ফোন করে জেনেছিলাম সেও সারাদিন জ্বরে কাবু ছিল। এটা ঠিক, সেদিন আমরা কিছুই দেখিনি, কিন্তু চোখের দেখাটাই কি সব? স্বয়ং বিচার কিজিয়ে। ভূত ট্রুথের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্ব শুনতে চোখ রাখুন কাহিনীর সাতকাহন ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, যদি লেখা পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক অথবা জিমেলে আপনার জীবনের এরকম গা ছমছমে কাহিনী অবশ্যই পাঠাতে পারেন। আমাদের জিমেল আইডি এবং ফেসবুক লিংক ডেসক্রিপশানে দেওয়া রইল। ধন্যবাদ।